ডাকপ্রিয়র চিঠি, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩। ক্লাসে বসে এত মনোযোগ দিয়ে কি লিখছিস তুই? পাশাপাশি সিটে বসতে বসতে কথাটা বলল মাহি। চিঠি লেখায় মনোযোগী তনিমা মাহির দিকে তাকালো না, বরং সেইভাবে কাগজে কলম চালিয়ে লিখতে লিখতে বলল, প্রেমপত্র লিখছি। তনিমার কথাটা প্রথমে বুঝতে না পেরে মাহি পাশ থেকে তনিমার লেখায় উকি দিয়ে দেখতে চেয়ে বলল, প্রেমপত্র লিখছিস? কিসের? দেখা তো তোর প্রেমপত্রটা একটু দেখি। পাশ থেকে মাহি উকি মারতে তনিমা চট করে লেখার কাগজের উপর বই চাপিয়ে রেখে নিল। বিরক্তির চোখে মাহির দিকে তাকিয়ে বলল, কারো ব্যক্তিগত জিনিস দেখতে নেই, জানিস না? তনিমার কথায় মাহি কপাল কুঁচকে বলল, তোর আর ব্যক্তিগত জিনিস? তোর কি এমন আছে যেটা আমি জানি না? সব জানলেও এটা জানতে পারবি না। এটা আমার একান্ততাকে নিয়ে লেখা একটা চিঠি। আমি চাই সে ছাড়া অন্য কেউ আমার চিঠি না পড়ুক। তনিমার কথাটা এবার বেশ সিরিয়াস মনে হলো মাহির কাছে। খেয়ালি ভাব ছেড়ে কপাল কুঁচকে মাহি অবিশ্বাস্য গলায় শুধাল, সত্যি তুই ক্লাসে বসে প্রেমপত্র লিখছিস? তুই হুম, তাকে? সোহাগ ভাইয়াকে? আমাদের কলেজের ফাইনাল ইয়ারের সোহাগ ভাইয়া, যার কথা তুই আমাকে বলিস, ওই সোহাগ ভাইকে তুই চিঠি পাঠাবি? হ্যাঁ। তনিমার সম্মতিতে খানিকটা অসন্তুষ্টি প্রকাশ করে মাহি সোজা হয়ে বসল। ব্যাগ থেকে খাতাপত্র বের করতে করতে ব্যঙ্গ করে বলল মাহি, পছন্দ করেছিস সবে মাত্র 3 মাস হলো, এর মধ্যে তুই চিঠি লিখতে বসে গেছিস? ডাক্তারি ছেড়ে এখন কবি হবি নাকি তুই? ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তনিমা আর মাহি দুজনের বন্ধুত্ব প্রাইমারি থেকেই, পাশাপাশি বাড়ি হওয়ায় দুজন স্কুল কলেজ এমনকি ভালো স্টুডেন্ট হওয়ায় একই মেডিকেলে চান্স পেয়েছে, যার দারুণ তনিমার সকল খবরই মাহি জানা। তবে সোহাগের প্রতি তনিমার ভালো লাগা প্রায় 3 মাস যাবত। মেডিকেলে ভর্তি হওয়ার প্রথম দিকেই তনিমার নজরে পড়েছিল ফাইনাল ইয়ারের সোহাগকে। ছেলেটা বেশ নম্র, ভদ্র আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। প্রেম ভালোবাসার মধ্যে নেই, হয়তো পড়াশোনার ক্ষতি হবে ভেবে তাই এড়িয়ে চলে। তনিমা শুনেছে ডাক্তারি পড়া সোহাগের প্রথম লক্ষ্য। বেশ কয়েকবার অবশ্য তনিমার সঙ্গে সোহাগের যাতায়াতের পথে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু কখনো কথা হয়নি দুজনের। মূলত সোহাগ ছেলেটির প্রশংসা সকলের মুখে শুনতে শুনতে তনিমার মনে সোহাগের প্রতি ভালো লাগা জন্ম নেয়। সেই থেকে তনিমা সোহাগের ফোন নাম্বারও জোগাড় করে কল করেছিল বেশ কয়েকবার, কিন্তু ভদ্রলোক সোহাগ ভাই তনিমাকে রং নাম্বার ভেবে ব্লক করে দেয়। এই জন্য মূলত পূর্ব সোহাগ ভাইকে তনিমা তার স্টাইলে চিঠি লিখতে বসেছে, এই ভেবে যদি ভদ্রলোক ওর চিঠি পড়ে ওর মনের কথাগুলো বুঝতে পারে, নয়তো ফোনে তো ওকে ব্লক করে রেখেছে। তনিমা মাহির কথার জবাবে বলল, বিষয়টা কবি হওয়ার না মাহি, আসলে আমার মনের কথাগুলো সোহাগ ভাইয়ের কাছে পৌঁছাতে চাইছি বলে এই চিঠির মাধ্যমটা বেছে নিয়েছি। এছাড়া দ্বিতীয় অপশন দেখছি না আমি। তনিমার কথাটা শেষ হতে না হতেই মাহি ফের ব্যঙ্গ করে বলল, তুই এমনভাবে বলছিস যেন সোহাগ ভাই দুনিয়াতে না থেকে চাঁদের দেশে বসবাস করে। এই বিল্ডিংয়ের 3 তলায় ল্যাবে গেলেই পেয়ে যাবি তোর ফেমাস সোহাগ ভাইকে। দেখবি চোখে মোটা চশমা আর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে কেমিক্যাল লাশের পরীক্ষণে ব্যস্ত। যা গিয়ে দেখ। মাহিকে ব্যঙ্গ করে সোহাগের বর্ণনা দিতে দেখে খানিকটা খেপে যায় তনিমা। ব্যাগে বই খাতা গুছিয়ে চলে যেতে নিলে তৎক্ষণাৎ মাহি তনিমাকে টেনে জায়গায় বসিয়ে দিয়ে ক্ষমা চেয়ে বলল, আচ্ছা সরি, সোহাগ ভাইকে নিয়ে আর কিছু বলবো না, তবে তুই চিঠি না লিখে ভাইয়ের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারিস, বিষয়টা কাজে দেবে। তনিমা মন খারাপ করে বলল, আসলে আমি সোহাগ ভাইকে বেশ কয়েকবার কল দিয়েছিলাম, কিন্তু সোহাগ ভাই আমার কল রিসিভ করে না। যদিও প্রথম একবার রিসিভ করেছিল, কিন্তু যখন বুঝতে পারলো আমি রং নাম্বারে কলটা দিয়েছি, তখন তিনি আমার কলটা কেটে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেন। ফেসবুকেও একটা ফেক আইডি দিয়ে ওনাকে মেসেজ করেছি, কিন্তু উনি আমার মেসেজ সিন করেনি আর না ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। সেজন্য মূলত বাধ্য হয়ে শেষ অপশন হিসেবে এই চিঠির মাধ্যম অবলম্বন করেছি। আসলে আমি যতটুকু জানি সোহাগ ভাই অনেক পড়ুয়া মানুষ, প্রেম ভালোবাসার মধ্যে নেই, তাই আমিও শেষ একবার চেষ্টা করে এই চিঠিটা ওনার কাছে পৌঁছাতে চাইছি। যেহেতু উনি পড়ুয়া মানুষ, সেজন্য আশা করছি আমার এই চিঠি উনি পড়বেন আর ভাগ্য ভালো থাকলে এই চিঠির উত্তরটাও দিতে পারেন। তনিমার কথায় মাহি চট করে পাল্টা প্রশ্ন করলো, আর যদি উত্তর না দেন তখন কি করবি? তখন অপেক্ষা করবো ওনার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, তারপর সরাসরি আমি নিজে গিয়ে ওনাকে আমার মনের কথাগুলো জানাবো। আর তখন যদি রিজেক্ট করে দেয় তো তখন দেখা যাবে। অগ্রিম ভাবতে চাচ্ছি না। তনিমার কথায় মাহি খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা চিঠি লিখছিস ভালো কথা, কিন্তু পাঠাবি কিভাবে? সোহাগ ভাইয়ের আশেপাশে তো সারাক্ষণ ওনার বন্ধু বান্ধব থাকে, ওনাকে একা পাওয়া মুশকিল। তাছাড়া সোহাগ ভাইয়ের বন্ধু বান্ধব যদি জানে তুই জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেমপত্র দিয়েছিস, তাহলে ঝামেলা করে যাবি তুই। ওরা কিন্তু পুরো ক্যাম্পাসে তোকে পচিয়ে ফেলবে হাসাহাসি করে, ভেবেচিন্তে কিন্তু চিঠিটা পাঠাস। ওরা সিনিয়র বলে কথা। মাহির কথায় তনিমা সেইভাবে স্বতঃস্ফূর্তের সঙ্গে বলল, আমি জানি বিষয়টা, সেজন্য চিঠিতে আমার পরিচয় গোপন রাখবো। আমি কে, আমার নাম কি, আমার পরিচয় কি তা কিছু লিখবো না। তবে যদি এই চিঠির উত্তরটা আসে, তাহলে সুযোগ বুঝে কোনো একদিন অন্য কোনো চিঠিতে নিজের পরিচয় জানাবো। তবে এখন আপাতত পরিচয় লুকিয়ে বেনামি চিঠি পাঠাবো। তনিমার কথায় মাহির সম্মতি দিয়ে বলল, সেটাই ভালো হবে। তবে এই চিঠি পাঠাবি কিভাবে? তনিমা খানিকটা ভেবে বলল, ক্যান্টিনে যখন ওরা আড্ডা দিতে বসে, তখন সুযোগ বুঝে সোহাগ ভাইয়ের বইয়ের ভিতরে রেখে দেবো চিঠিটা। একদিন না হয় লুকিয়ে পাঠালি, রোজ রোজ কি এইভাবে পাঠাবি? আরে না, এত রিস্ক নিয়ে রোজ রোজ চিঠিকে পাঠাবে? তবে এই চিঠিতে লোকেশন দেওয়া থাকবে, নেক্সট চিঠিগুলো কোথায় পাঠানো হবে। আমার বাকি চিঠিগুলো সেই লোকেশন অনুযায়ী যাবে, বুঝলি? দুপুরে 1:23 কাঠফাটা রোদের উত্তাপ শহরে, গরমে অতিষ্ঠ মানুষ। এমন অতিষ্ঠ গরমে মারিদের জিপ গাড়িটি এসে থামলো ঢাকা মেডিকেল কলেজের চত্বরে। সারি সারি গাড়ির সঙ্গে মারির নিজের জিপ গাড়িটিও পার্কিং করলো। গাড়ি থেকে নামতে নামতে হাতের মুঠোয় গাড়ি চাবির রিংটি পিছল। সূক্ষ্ম নজরে আশেপাশে তাকাতে তাকাতে মুখের মাস্তি খুললো অতি সন্তর্পণে। চোখে তার রোদ চশমা, গায়ে কালো অফিসিয়াল পোশাক, বলিষ্ঠ দেহে কালো শার্টের সঙ্গে কালো প্যান্টিন পরা, গলাটাই বা গায়ে নেই, বরং অতি গরমে শার্টের হাতা দুটো টেনে কনুই পর্যন্ত গুটানো, বা হাতের কবজিতে একটা দামি ঘড়িও দেখা গেল। মাত্র কনস্ট্রাকশন সাইট থেকে সরাসরি এখানে এসেছে সে, সেজন্য খানিকটা ক্লান্ত সে। সকাল 7টায় বের হয়েছিল আর এখন দুপুর হতে চললো, তার খাওয়া দাওয়া নেই। কনস্ট্রাকশন সাইটের ঝামেলা মিটিয়ে ম্যানেজার আর পুলিশদের বিদায় করে এদিকে এসেছে সে। মূলত মারিদকে বেশ কয়েকবার ফোন করে এখানে আসতে বলেছে রিফাত। হঠাৎ মারিদকে এত জরুরি তলবে কেন এখানে আসতে বলল রিফাত, সেটা আপাতত জানে না মারিদ। তবে রিফাত এই ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষক, সপ্তাহে 3 দিন ক্লাস থাকে রিফাতের। বেশিরভাগ সময় রিফাতের ছাত্রছাত্রীদের সঙ্গে ল্যাবে কাটে। পেশায় রিফাত একজন পিএইচডি ডিগ্রি অর্জন করা ডাক্তার হলেও সে ডাক্তারির পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজে পার্ট টাইম শিক্ষকতা করছে 7-8 মাস ধরে। মারিদ ধাবিতে পড়াশোনা করলেও সে একজন বংশগত ব্যবসায়ী। তাছাড়া মারিদের সবসময় ডাক্তারির চেয়ে ব্যবসার প্রতি ঝোঁক ছিল, আর এই মেডিকেল কলেজে চত্বরে সে পড়াশোনার তাগিদে না আসলে অন্যান্য কারণে বহুবার এসেছে। তবে আজকে মারিদ নিজের কারণে এখানে আসেনি, এসেছে রিফাতের ডাকে। এবার রিফাতটা যে কই কে জানে। মারিদকে ডেকে রিফাতের লাপাত্তা ব্যাপারটা বেশ বিরক্ত মারিদ। অতিষ্ঠ গরমে টপ্প রোদে দাঁড়িয়ে মারিদ বিরক্তিতে কপাল কুঁচকে আশেপাশের অনুসন্ধানী চোখে তাকিয়ে রিফাতের খোঁজ করে পকেট থেকে ফোন বের করলো। অন্য হাতে চাবির রিংসহ পকেটে হাত গুজে সেইভাবে দাঁড়ালো গাড়িতে পিঠ ঠেকিয়ে। আশেপাশে যাতায়াতরত ছাত্রছাত্রী সকলের দৃষ্টি বাকি বাকি মারিদের দিকে যাচ্ছে। সুদর্শন পুরুষের দিকে সবার দৃষ্টি যাবে সেটাই স্বাভাবিক। তবে এর বাইরেও মারিদের এখানে চেনা পরিচিত অনেকেই আছে, যারা মারিদ আলতাফকে খুব ভালোভাবেই চেনে। বলতে গেলে মারিদ আলতাফ নামে ডাকে বেশ বদনামী শহরে। বেশ অসংখ্যবার মারামারিতে খবর এসেছে তার। মেজাজ বেশ তীক্ষ্ণ, চট করে রেগে যাওয়ার মতো ব্যামো আছে বলেই মারিদকে সবাই ঘাট তারা লোক বলে চেনে। বদনাম মারিদ আশেপাশে সকলের দৃষ্টি পরক করে ক্ষিপ্ত মেজাজে রিফাতকে ছোট করে মেসেজ লিখল, ক্যাম্পাসের নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, নয়তো চলে যাবো। মেসেজটা লিখে মারিদ ডায়াল নাম্বারে গেল। কল লিস্টে থাকা বসন্তে পাখি সেভ নাম্বারটি দেখে কল মেলাল তাতে।
শেষ দুজনের কথা হয়েছিল সকাল 6টার দিকে। তারপর ব্যস্ততায় মারিদ কল দেওয়ার সুযোগ পায়নি বলে এখন কল মেলার। কিন্তু অপর পাশের কল রিং হতে হতে কলটি কেটে যেতেই মারিদ কপাল কুঁচকাল। সচরাচর কখনো এমন হয় না যে মারিদ কল দিয়েছে আর সাথে সাথে পাশের ফোনটি রিসিভ হয়নি। মারিদ দ্বিতীয়বারের মতো কল করতে চাইলে তখনই কেউ মারিদকে গমগমে গলায় সালাম দিল। আসসালামু আলাইকুম মারিদ ভাই, কেমন আছেন? সামনে সোহাগকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মারিদ ডায়ালকৃত কলটি তৎক্ষণাৎ কেটে ফোনটি পকেটে গুজে বেশ স্বাভাবিকভাবেই সোহাগের সালামের উত্তর দিতে দিতে কপাল কুঁচকে বলল, ওয়ালাইকুম সালাম। মারিদের কুঁচকানো মুখ ভঙ্গিতে সোহাগ চট করে বুঝে ফেলল মারিদ তাকে তখনও চিনতে পারেনি। সেজন্য সোহাগ একবারই মারিদকে নিজের পরিচয় দিয়ে বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন ভাই? আমি সোহাগ। সোহাগ নামটি বলতে মারিদ পাল্টা প্রশ্নে একই ভঙ্গিতে বলল, নাজিম কাকা ছেলে রাইট? জি ভাই। পড়াশোনা কেমন চলছে তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভাই, চলছে কোনো রকম। কিন্তু আপনি এখানে কি করছেন? কোনো প্রয়োজন এসেছেন ভাই? হ্যাঁ, আমার হেল্প লাগবে ভাই। মারিদ গম্ভীর মুখ ভঙ্গিতে সোহাগকে জানালো, আপাতত না, রিফাতের জন্য অপেক্ষা করছি। স্যারের ক্লাস তো শেষ, হয়তো চলে আসবেন এক্ষুনি। তারপর মারিদের সঙ্গে সোহাগকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল আরো মিনিট খানিকটা সময়। মারিদ থেকে বিদায় নিয়ে সোহাগ চলে যাবে, এর মাঝে তনিমা সোহাগকে ক্যান্টিনে খুঁজে না পেয়ে মাঠে এসে দেখতে পেল গেটের সামনে দাঁড়িয়ে সোহাগ কারো সঙ্গে কথা বলছে। দূর থেকে তনিমা সোহাগের সঙ্গে দাঁড়িয়ে থাকা মারিদকে ঠিকঠাক লক্ষ্য করেনি, বরং একাকী সোহাগকে দেখে তনিমা ক্যান্টিনের কর্মরত থাকা 7-8 বছরের একটি ছেলেকে দেখে তার হাতে 50 টাকার একটি নোট বুঝে দিয়ে বলল, সোহাগের হাতে তনিমার চিঠিটি দিয়ে আসতে। ছোট ছেলেটির নাম রাসেল। সে তনিমার মুখে বলা সোহাগ নামক ছেলেটিকে চিনতে পারল না। এই কলেজের ক্যান্টিনে সে নতুন কাজ করতে এসেছে, মাত্র মাসখানেক সময় হলো। এত অল্প সময় সে ঠিকঠাক ছাত্রছাত্রীদের চেনে না বলে তনিমা আঙুলে দেখানো ছেলেটির দিকে তাকিয়ে বলল, আমি সোহাগ নামের কাউরে চিনি না আপা, কারে দেবো আপনার চিঠি? তনিমা ফের আঙুল তুলে গাড়ি পাশে দাঁড়ানো সোহাগকে দেখিয়ে বলল, ওই যে কালো শার্ট পরা ভাইয়াটা দেখছো, তাকে গিয়ে এই চিঠিটা দেবে। কিন্তু আমার নাম বলবে না কেমন? তুমি কি আমার নাম জানো? তনিমার কথায় ছেলেটি তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, না আপা, আপনার নাম তো জানি না। আপনার নাম কি? তোমার আমার নাম জানতে হবে না, তুমি গিয়ে শুধু এই চিঠিটা দিয়ে দৌড়ে চলে আসবে তাহলেই হবে। যাও তাড়াতাড়ি, নয়তো ভাইয়াটা চলে যাবে। যাও যাও। সোহাগকে চলে যেতে দেখে তনিমা ছোট ছেলেটিকে দৌড়ে পাঠিয়ে সেও ক্যাম্পাসের মাঠ থেকে ক্লাসে চলে গেল। অথচ সোহাগের পাশাপাশি মারিদও দাঁড়িয়ে ছিল গাড়িতে পিঠ টেকে। গাড়ির জন্য তনিমা মারিদকে লক্ষ্য না করলেও মারিদের পাশাপাশি সোহাগও কালো শার্ট পরেছিল সেদিন। ছোট ছেলেটি চিঠি হাতে দৌড়ে আসতে আসতে ততক্ষণে সোহাগ মারিদ থেকে বিদায় নিয়ে চলে যায়। রাসেল নামক ছোট ছেলেটি সোহাগের জায়গায় মারিদকে কালো শার্টে দাঁড়িয়ে থাকতে দেখে সে তনিমার চিঠিটি মারিদের দিকে বাড়িয়ে দিতে দিতে হাঁফানো শ্বাসে বলল, ভাইজান আপনার চিঠি। লন। সাদামাটা পোশাকে 7-8 বছরের একটি ছেলেকে মারিদের দিকে একটি কাগজে মোড়ানো কিছু বাড়িয়ে দিতে দেখে মারিদ কপাল কুঁচকে তাকালো সেদিকে। সন্নিগ্ধ গলায় বলল, আমার চিঠি। ছেলেটি তৎক্ষণাৎ মারিদের হাতের উপর চিঠি রেখে দৌড়ে চলে যেতে যেতে চিৎকার করে বলল, হ ভাইজান, আপা দিছে আপনারে, আপা দিছে আপনারে। এই বাক্যটিতে মারিদের কুচকানো কপাল আরো কুচকে গেল। মারিদের অপরিচিতা কাল রাতেই বলেছিল তার নামে বেনামি চিঠি লিখবে। তাহলে এটা কি মারিদের অপরিচিতা চিঠি? মারিদকে চিঠি দেবে বলে সে তখন ফোন তুলছিল না। তার মানে মারিদের অপরিচিতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। এখন নিশ্চয়ই মারিদের আশেপাশে কোথাও আছে। লুকিয়ে মারিদকে দেখছে হয়তো। মারিদের অপরিচিতা মারিদকে দেখছে। এই ভাবনাটা মাথায় আসতে মারিদ চট করে আশেপাশে তাকালো দৃষ্টি ঘুরিয়ে। চোখের উচ্চষ্মা খুলে হাতে চিঠিটা নজর ঘোরার কেমন অদ্ভুত শিরশির অনুভূতি হলো তার অপরিচিতার দেওয়া প্রথম চিঠি ছুতে পেরে। এই চিঠিটাতে নিশ্চয়ই তার অপরিচিতার চলে গেছে। মারিদের মন ব্যাকুলে বারবার হাতে চিঠিটাই চোখ বুলার। পকেটের ফোনটি বের করে তৎক্ষণাৎ ডায়াল লিস্টে বসন্তের পাখি নামক নাম্বারে ছোট করে মেসেজ লিখলো, আপনি কি ঢাকা মেডিকেল স্টুডেন্ট অপরিচিতা? এই মুহূর্তে কি আমার আশেপাশে আছেন? থাকলে একটু সামনে আসবেন, অল্প দেখবো। আপনার চিঠি পেয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে, প্লিজ আসবেন। মারিদের ব্যাকুলতার মাঝে হঠাৎ মনে হলো তার অপরিচিতা বলেছিল চিঠির কথা ফোনে বলা যাবে না। ফোনের কথা ফোনে হবে আর চিঠির কথা চিঠিতে। তাই মারিদ ছোট মেসেজটি লিখেও ডিলিট করে দিল। পাঠালো না, বরং মনকে বুঝাল ব্যাকুল না হতে। মেয়েটি তার কাছে সময় চেয়েছে, মারিদের উচিত তাকে সময় দেওয়া। তাছাড়া মেয়েটি তো আর পালিয়ে যাচ্ছে না মারিদকে ছেড়ে। ঢাকা মেডিকেলের শিক্ষার্থী যখন, তখন মারিদের আশেপাশে কোথাও আছে মেয়েটি। অস্থির মারিদ নিজের মনকে দমিয়ে গম্ভীর মুখে তাকালো ক্যাম্পাসের দিকে। রিফাতকে আসতে দেখা গেল সেদিকে থেকে। মারিদ গম্ভীর মুখে পুনরায় চোখের উচ্চষ্মা পড়তে পড়তে হাতে চিঠিটা পকেটে গুজে গাড়িতে উঠে বসলো। অপর হাতে চাবির রিং বের করে মারিদ গাড়ি স্টার্ট করতে রিফাত মারিদের পাশাপাশি সিটে বসতে বসতে ক্লান্তিতে হাতের অ্যাপ্রন আর স্টেথোস্কোপটা জিপের পিছনের সিটে ফেলতে ফেলতে বলল, ভাই আগে রেস্টুরেন্টে চল, সেই ক্ষুধা লেগেছে। উফ। মারিদ গাড়ি ঘুরাতে ঘুরাতে বলল, আমাকে এখানে ডাকার কারণ? মারিদের কথায় রিফাত খেয়ালি করে বলল, আমার টাকা শেষ, ভাবলাম তোর টাকায় লাঞ্চ করবো, সেই জন্য ডেকেছি। রিফাতের রহিত কথায় মারিদ উত্তর করলো না, বরং বিরক্তিতে কপাল কুচকে গাড়ি স্টিয়ারিং ঘুরাল। মারিদকে চুপ থাকতে দেখে রিফাত সত্যি জানিয়ে বলল, আচ্ছা শোন বলছি, তোর মা আর আমার মা মিলে আমাকে দায়িত্ব দিয়েছে তোকে বিয়ের জন্য রাজি করাতে। আজ সন্ধ্যায় ওরা একটা মেয়ে দেখতে যাবে, সেজন্য ওরা আমাকে খুব তেল মেরেছে যেন তোকে নিয়ে যায় মেয়ের বাড়িতে। আমি তো জানি তুই বিয়ের জন্য রাজি হবি না, সেজন্য ভাবলাম তুই যখন বিয়ে করবি না তখন আগে ট্রিট খেয়ে নি। তুই বিয়ে করলেও ট্রিট পাই, আবার না করলেও আমি ট্রিট পাই, বুঝলি? রিফাতকে বিষণ্ণয় চমকে দিয়ে মারিদ হঠাৎ বিয়েতে সম্মতি দিয়ে গাড়ি স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল, তোকে কে বলেছে আমি বিয়ে করবো না? বাসায় ফোন করে বল আমি সন্ধ্যা মেয়ে দেখতে যাবো। মারিদের কথাটা কেমন অবিশ্বাস্য লাগলো রিফাতের নিকট। রিফাত অবিশ্বাস্য গলায় শুধালো, সত্যি তুই বিয়ে করবি? কেন, আমাকে কি তোর তৃতীয় লিঙ্গ মনে হয় যে বিয়ে করতে চাইবো না? আরে না, ধুর, দাঁড়া আগে আমি বাসায় খবর দিই। রিফাত খুশি মনে নিজের ফোন খুলতে গাড়ির পেছনে রাখা ব্যাগে হাত বাড়াল। ততক্ষণে মারিদের কোলে থাকা বসন্তের পাখি কলটি কেটে গেল। মারিদ গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে সেদিকে তাকালো। 1 মিনিট 06 সেকেন্ড লাইনে ছিল কলকাতা। মূলত মারিদ গাড়িতে বসতেই বসন্তের পাখি নামে কলটি এসেছিল তার ফোনে। মারিদ সুযোগ বুঝে কলটি রিসিভ করে ফোনটি কোলে রাখে উল্টো করে। মূলত মারিদ পূর্ব থেকে জানতো রিফাত মারিদের বিয়ের প্রসঙ্গ টানবে কথায় কথায়। হলো তাই। রিফাত মারিদের বিয়ের প্রসঙ্গ টানতে মারিদ সম্মতি জানালো কলকাতাকে শুনিয়ে শুনিয়ে। মূলত মারিদ বিয়ের খবরটা শুনে অপরিচিতা কেমন রিকশন দেয় সেটা জানতে চায় মারিদ। তাছাড়া মারিদ জানে মেয়েটি তাকে পছন্দ করে, তারপর মারিদ চায় অপরিচিতা নিজের মুখে স্বীকার করুক এবং স্বেচ্ছায় মারিদের সামনে আসুক। মারিদের বয়স 30-এর কোঠায়, সে এইসব প্রেমে বিশ্বাসী নয়। অপরিচিতাকে ভালো লাগে, তার মানে মারিদ সোজা বিয়ে করে নেবে মেয়েটিকে, এবার সে দেখতে যেমনই হোক। চেহারা দিয়ে ভালোবাসা হয় না, মনে মিল হলেই হলো। আর মারিদের মন বসে গেছে মেয়েটির উপর। এই যেমন আজ মারিদ কত ব্যস্ত ছিল, ব্যস্ততায় সে সকাল থেকে না খাওয়া, তারপর মেয়েটিকে সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিস করেছে। আর এই ব্যাকুলতাটা মারিদেরকে ক্রমে অদ্বৈত পুরুষের রূপান্তর করছে। বাকি রইল অপরিচিতের ফ্যান্টাসি। তাহলে এইসব ফ্যান্টাসি বিয়ের পরে চলুক, সমস্যা নেই, কিন্তু আগে বিয়েটা করেনি। মারিদের মনস্তাত্ত্বিক ভাবনায় ততক্ষণে রিফাত মারিদের মা সালমা সৈয়দকে কল মিলাল। প্রথমবার রিং হতেই শোনা গেল ভদ্রমহিলা গলার স্বর। রিফাত সালাম দিয়ে বলল, মামি, মারিদ বিয়েতে রাজি হয়েছে, বলেছে সন্ধ্যা মেয়ে দেখতে যাবে, তোমরা আয়োজন কর। রিফাতের কথা শেষ হওয়ার আগেই মারিদ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে কপাল কুঁচকে বলল, আমি বিয়ে করবো, তোকে কখন বললাম? মারিদকে পাল্টি নিতে দেখে রিফাত তৎক্ষণাৎ সালমা সৈয়দের কল কেটে দিতে দিতে তারা হয়ে বলল, মামি আমি ভুল বলেছি, মারিদ বিয়েতে রাজি হয়নি, বিয়ে ক্যান্সেল। ফোন কেটে রিফাত কপাল কুঁচকে মারিদকে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, মাত্র না বিয়েতে সম্মতি দিলি, তাহলে মুহূর্তে পাল্টি নিলি কেন? মারিদ সেইভাবে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দূরের রাস্তার দিকে তাকিয়ে জবাবে বলল, বিয়ে করবো বলেছি, কিন্তু পরিবারের পছন্দে বিয়ে করবো এটা তো বলিনি। তোর বুঝের ভুল। মারিদের কথা এতক্ষণ না চমকালেও এবার বেশ চমকাল রিফাত। খানিকটা অবিশ্বাস্য গলায় শুধাল, তার মানে তুই নিজের পছন্দে বিয়ে করবি মারিদ? রিফাত চমকানো মনোভাব বাড়িয়ে দিয়ে মারিদ ফের সম্মতি দিয়ে বলল, করলাম, এতে সমস্যা কোথায়? তার মানে তুই কাউকে পছন্দ করিস? মেয়েটাকে মারিদ? মারিদ আর পছন্দের বিয়ে সত্যি? এই মেজাজি ছেলেও কাউকে পছন্দ করতে পারে? আল্লাহ এটা রিফাত জানে না।
মারিক কি প্রেম করছে এজন্য এতদিন ধরে বিয়ে করতে চাইছে না? রিফাতের কোনো কথায় মারিককে আর উত্তর করতে দেখা যায়নি। কেমন গম্ভীর মুখে ছিল বাকিটা সময়, কিন্তু অস্থির রিফাতের ব্যাকুলতা শেষ নেই। জবে থেকে বুঝতে পারলো মারিদের কোথাও পছন্দ আছে বলে, অথচ প্রেমে অবিশ্বাসী মারিদ এটা বুঝতে পারলো না সে ক্রমশ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। চলতি